কিছু বছর আগে পর্যন্ত বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন জেলায় গেলে প্রচুর খেলার মাঠ চোখে পড়তো, কিন্তু যত সময় যাচ্ছে খেলার মাঠ কিন্তু মাঠের যে পরিসর তা ছোট হয়ে আসছে। এইরকমই একটা অভিযোগ মিনাখায় খেলার মাঠ দখল করে নেওয়ার অভিযোগ। মিনাখার বাবুরহাট বাজার এলাকার একটি খেলার মাঠ, দীর্ঘদিন ধরে এই মাঠে কখনো ফুটবল টুর্নামেন্ট হয়, কখনো ক্রিকেট টুর্নামেন্ট হয়, স্থানীয় ছেলেমেয়েরা সেখানে খেলাধুলা করে। সেই মাঠ কিছু ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ, তারা সেখানে একটা অংশ দখল করে সেখানে তারা দোকান বানাতে শুরু করে দিয়েছেন। এই রকম পুরোপুরি পাকাপাকিভাবে কনস্ট্রাকশনের পরিকল্পনা চলছিল সেখানে, এবং সেই মতো তারা দোকান বানাতেও শুরু করে দিয়েছেন যে মাঠে ছোটরা খেলে এসছে দীর্ঘদিন ধরে। স্বাভাবিকভাবে এলাকায় একটা উত্তেজনা রয়েছে। আমাদের প্রতিনিধি জিয়ার কাছে আমি চলে যাব। জিয়াউল, তোমাকে যেটা জিজ্ঞাসা করব, এই অশান্তি যেটা নিয়ে হচ্ছে তাতে তো স্থানীয় মানুষ কতটা সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন সেখানে? দেখো, তুমি যেমনটি বলছিলে সত্যি তো। এর আগে আমরা 5-7 বছর আগে দেখতাম প্রচুর খেলার মাঠ রয়েছে, সেখানে বাচ্চারা খেলতো, অনেকেই খেলাধুলা করতো, শরীর চর্চা করতো। কিন্তু যত দিন যাচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে থাবা বসাচ্ছে কারা জানেন? রাজনৈতিক দলের কিছু নেতা, মদতপুষ্ট নেতা, ব্যবসায়ী, তারা থাবা বসাচ্ছেন। অর্থাৎ এখানেও রাজনীতি, শুধু ব্যবসা নয়, সঙ্গে রাজনীতিও রয়েছে। তারা থাবা বসাচ্ছেন, অর্থাৎ এইসব জায়গাগুলোই তারা থাবা বসাচ্ছেন। তাদের একটাই দাবি যে মাঠ ফাট রেখে আর লাভ নেই, খেলার মাঠ উড়িয়ে দাও, ব্যবসা করো, কংক্রিটের জঙ্গল তৈরি করো। ঠিক তেমনি এই মিনাখার ধুতারদাহ গ্রাম পঞ্চায়েত এলাকার একেবারে বাবুরহাট খেলার মাঠের বেশ বড় মাঠ, এখানে ফুটবল ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে, 100 বছর ধরে এলাকায় খেলাধুলা হয়েছে। কিন্তু সেখানে দেখা যাচ্ছে কিছু জমি হাঙরদের থাবা বসিয়েছে এই জায়গায়, আর তাদের থাবায় এই জমি সরে যাচ্ছে, মাঠ সরে যাচ্ছে, কংক্রিটের জঙ্গল তৈরি হচ্ছে, একের পর এক কংক্রিটের প্লিয়ার দিয়ে বাড়ি তৈরি হচ্ছে। সবটাই রাজনৈতিক প্রভাব খাটিয়ে হচ্ছে। আমার সঙ্গে একজন রয়েছেন, অবশ্যই এখানে তিনি একটা সময় ফুটবল খেলেছেন। দাদা, কি হচ্ছে বলুন তো এখানে এই মাঠটায়? এই মাঠটা, আমার বয়স এখন প্রায় 65-70 বছর কাছাকাছি বয়স, এবং আমি এই মাঠে ছোটবেলায় বল খেলেছি। আমার পর আগের প্রজন্মরাও এখানে বল খেলাধুলো করতো। এই জমির যে মালিক, তিনিও আমাদের এই বল খেলার অনুমতি দিয়ে রেখেছেন, এবং আজকে এই মালিকের ওভারটেক করে এরা চক্রান্ত করে এখানে মালিক বিক্রি করেছে, এরা একটা হাওয়া তুলে দিয়ে এরা এখানে ইমারত তৈরি করছে, এবং এখানকার তৃণমূল স্থানীয় নেতৃত্বরা করছে এটা। তারা কি প্রভাব খাটাচ্ছে? হ্যাঁ, তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে এটা করছে। আমরা সমস্ত রাজনৈতিক নেতৃত্বদের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কাছে এই খবরটা পৌঁছে দিয়েছি, কিন্তু তারা কোনো প্রতিকার করেনি। তখন বাধ্য হয়ে জনগণকে নিয়ে আমরা এই মাঠে, জনগণ পথে নেমেছে, অর্থাৎ রাজনৈতিক দলের নেতাদেরকে বলেও কোনো লাভ হচ্ছে না, তাই তারা রাস্তায় নেমেছেন, পথে নেমেছেন। খেলার মাঠ দখল মুক্ত করতে হবে, তার জন্যই স্বতঃস্ফূর্তভাবে কয়েক হাজার মানুষ তারা পথে নেমেছেন। এবং সেই মাঠ দখল, একদিকে বিশাল খেলার মাঠ, অন্যদিকে এই সেই কংক্রিটের জঙ্গল, তুমি দেখতেই পাচ্ছ এই কংক্রিটের জঙ্গল, সেখানে ইমারতি দ্রব্য ফেলা রয়েছে কংক্রিটের, অর্থাৎ মাঠ বিপন্ন, অর্থাৎ খেলার মাঠ দরকার নেই, চুলোই যাক। ফলে এলাকার মানুষের তাদের ব্যবসা বাড়ুক, রাজনৈতিক নেতাদের ব্যবসা বাড়ুক, সেটাই তারা চাইছেন। এবং তার জন্যই এলাকার মানুষের একটাই দাবি যে কোনো খেলার মাঠ এখানে হতে দেবে না। তাদের একটাই দাবি, খেলার মাঠ, খেলাধুলো হবে। সত্যি তো, ভেবে দেখুন তো, আজকে একজন 65 থেকে 70 বছর বয়সের একজন বৃদ্ধ, তিনি যেখানে নিজে ওই মাঠে খেলেছেন, সেই মাঠ আজকে তিনি দেখছেন তার ছোট ছোট যার ছেলেমেয়েরা রয়েছে তারা যখন ওখানে খেলতো, সেই মাঠ দখল হয়ে যাচ্ছে। রাজনীতির অভিযোগ সেখানেও, সেই অভিযোগ কিন্তু স্বাভাবিকভাবেই যথেষ্ট উত্তেজনা তৈরি করেছে, এবং স্থানীয় মানুষ আজকে সেখানে রাস্তায় নেমেছেন। আর নদিয়ার কালীগঞ্জে বিধ্বংসী আগুনে পুড়ে গেল 4টি বাড়ি। গোয়ালঘর থেকে আগুন ছড়ায়, একটি বাড়ি থেকে আরেকটি বাড়ি, এইভাবে মোট 3টি বাড়িতে আগুন। শীতের রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, সেই আগুনের লেলিহান শিখা দেখতে পাচ্ছেন আপনারা। গোয়ালঘর থেকে মূলত এই আগুন ছড়িয়েছে বলে খবর, কিন্তু আশেপাশের 3টি বাড়ি একটার পর আরেকটা করে এইভাবেই আগুন ছড়িয়ে আগুনের লেলিহান শিখা গ্রাস করে একের পর এক বাড়িকে। আমাদের প্রতিনিধি সমীর রয়েছেন আমাদের সঙ্গে। সমীর, এই আগুন লাগলো কিভাবে? দেখো, কালীগঞ্জ থানার দাওতরা গ্রামের বাসিন্দা লালন শেখ তার গোয়াল ঘরে ধোঁয়া দিয়েছিলেন মশা তাড়ানোর জন্য। এরপর তারা শুয়ে পড়েন। তারা যখন ঘুমিয়ে যান, সেই গোয়াল ঘরের আগুন থেকে গোয়াল ঘরে আগুন ধরে যায়, এবং আগুন ধরে যাওয়ার পর
সেই আগুন ছড়িয়ে পড়ে তার বাড়িও আগুনে পুড়ে যায় এবং পাশাপাশি এই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের আরো 3টি বাড়িতে। মোট 4টি বাড়ি কিন্তু আগুনের সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। তার কারণ সেই সময় বাড়ির প্রত্যেকে ঘুমাচ্ছিলেন, পরে তারা সজাগ পার হননি এবং এরপরে যখন আগুন প্রতিবেশীরা দেখতে পান, তারা ছুটে এসে চিৎকার শুরু করেন। তাদের চিৎকার শুনে বাড়ির লোকজন বেরিয়ে আসেন, তারা বেরিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে বিধ্বংসী আকার ধারণ করে এই আগুন খবরকে দমকলের একটি ঘটনাস্থলে যায়। প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে, কিন্তু ততক্ষণে বাড়ির সমস্ত জিনিসপত্র, আসবাবপত্র, টাকা পয়সা, গয়নার গাড়ি যা ছিল সমস্ত ভস্মীভূত হয়ে যায়। এই শীতের সময়ে কিন্তু তারা প্রত্যেকটি পরিবার পথে বসেছে এবং তারা কিন্তু সরকারের কাছে সাহায্যের আবেদন করেছে। সান্দি, ধন্যবাদ সমীর। আগুনটা লেগেছে 10টার সময়। কি করে লাগলো আগুনটা? আগুনটা পেছনের বাড়ির একজনা গরুর গোয়ালি সাজাল দিয়েছে, ওই সাজাল থেকে আমাদের বাড়িতে আগুন হয়েছে। ওই আগুনে আমরা পুড়ে মরে যাচ্ছিলাম, যেন পাড়ার লোক এই আমাদের ঘাত তুলিয়েছে, জানলেন এবার আমাদের কিছু বের করতে পারিনি, আমাদের সব আমরা নিঃসহারা হয়ে গিয়েছি। উত্তর 24 পরগনার বাগদায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ বন্ধ। সরকারের লক্ষ লক্ষ টাকা দিয়ে যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে প্রকল্প শুরু হয়েছিল, এখন বর্তমানে রাজনীতির জেরে সেই প্রকল্পের একেবারে কোনো কাজই হচ্ছে না, পুরোপুরি সেই প্রকল্প এখন জলে। এই মুহূর্তে দুই পক্ষ অর্থাৎ তৃণমূল, বিজেপি তারা একে অন্যের কোর্টে বল ঠেলতেই ব্যস্ত। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনিরুদ্ধ। অনিরুদ্ধ, ঠিক কি কারণে বন্ধ হয়ে গেল? মানে এত টাকা তো খরচা করে এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল, বন্ধ হলো কেন? দেখো সান্নিক, তোমাকে জানিয়ে রাখি যে গত যে পঞ্চায়েত ছিল অর্থাৎ 2018 থেকে 2023 পর্যন্ত হেলেঞ্চা পঞ্চায়েতের দায়িত্বে ছিল তৃণমূল কংগ্রেস। এলাকার মানুষের দাবি, তৃণমূল কংগ্রেস ঠিক পঞ্চায়েত নির্বাচনের আগে অর্থাৎ 2023 সালের পঞ্চায়েত নির্বাচনের আগে কুমোরখোলা এলাকায় একটি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ শুরু করে। সাধারণ মানুষকে সাধারণত আলোচনা না করে, এলাকার মানুষের সঙ্গে আলোচনা না করেই এই প্রকল্পের কাজ শুরু করেছিল তৎকালীন প্রধান। তেমনি অভিযোগ এলাকার মানুষের অভিযোগ, এই প্রকল্প এখানে হলে পাশেই যে গ্রাম আছে সেই গ্রামের টেকা দায় হয়ে দাঁড়াবে, দুর্গন্ধ ছড়াবে। সেই কারণেই তারা প্রতিবাদ জানিয়েছিল এবং এই প্রকল্পের কাজ বন্ধ করেছিল। যদিও এই প্রকল্পের যে 25 লক্ষ টাকা প্রাথমিকভাবে এসেছিল, সেই 25 লক্ষ টাকার কাজ শুরু হওয়ার পরেই 3-4 লক্ষ টাকার কাজ ইতিমধ্যেই হয়ে গিয়েছে এবং সেই কাজ মাঝপথে যাওয়ার পরে কাজ বন্ধ হয়ে গেছে। অর্থাৎ এই সরকারি প্রকল্পের টাকা বিষবাহ জলে বলা যেতে পারে। এখন প্রকল্পের কাজ থমকে রয়েছে। বর্তমান হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের দায়িত্ব রয়েছে বিজেপির দাবি যে তৎকালীন যে সমস্ত গ্রাম পঞ্চায়েতের কর্মকর্তা ছিলেন, গ্রাম পঞ্চায়েতের প্রধান ভোটের আগেই তড়িঘড়ি এই কাজ শুরু করেছিল সাধারণ মানুষের সঙ্গে আলোচনা না করে, এবং সেই কারণেই এলাকায় সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে রয়েছে। তারা এই এলাকার এই প্রকল্প করতে দিচ্ছেন না। তারা বিডিওর কাছে আবেদন জানিয়েছেন যত দ্রুত সম্ভব এই প্রকল্পের কাজ শুরু হোক। অন্যদিকে বাগদার বিডিও জানিয়েছেন তিনিও ডিএম এর সঙ্গে আলোচনা করছেন, যদি এই এলাকায় এই প্রকল্প না হয় তাহলে এখানে অন্য কোনো প্রকল্প করে অন্যত্র এই প্রকল্পের কাজ শুরু হবে। কিন্তু এখন বড় প্রশ্ন, যে সরকারি প্রকল্পের যে টাকা এসেছিল সেই টাকা ইতিমধ্যেই কিছু টাকা ব্যয় হয়ে গিয়েছে এবং সেই টাকা রীতিমতন বীজবাহ জলে রয়েছে। কেন এই অবস্থানে রয়েছে সে বিষয়ে কিন্তু বিডিও জানিয়েছেন যে যত দ্রুত সম্ভব এই প্রকল্পের কাজ শুরু হবে এবং এই সমস্যার সমাধান করা হবে। অনেক ধন্যবাদ। তবে রাজনৈতিক এই সমস্ত অশান্তির জেরে কোথাও গিয়ে সাধারণ মানুষের টাকা, সরকারি টাকা, সেই টাকা কিন্তু আজকে বিষবাও জলে পড়ে রইল, কোনো রকম প্রকল্পের কাজ হচ্ছে না। কি বলছেন যারা স্থানীয়, যারা রাজনৈতিক নেতারা রয়েছেন তারা, বা যারা প্রশাসনিক পদে বসে রয়েছেন তারা কি বলছেন, আর পাশাপাশি স্থানীয়রা কি বলছেন, সবটাই শুনবো। বন্ধ কেন? এইখানে হট করে একটা প্রজেক্টের পরিকল্পনা করেছে, গ্রামবাসীর অনুমতি কারুর কাছে থেকে নেয়নি, ওদের ইচ্ছাকৃত একটা জম করে একটা করলো। এই গ্রামের এই পুকুরটা সবার প্রয়োজনীয়, স্নান করে, জামা কাপড় ধয়। এইখানে যদি এই প্রজেক্টটা তৈরি করে, গন্ধ হয়ে যাবে, পুকুরটা, পরিবেশটা নষ্ট হবে, আমাদের অসুবিধে, যার জন্য আমরা গ্রামের থেকে বাধা দিয়ে রেখেছি। আমাদের জানাতে পারতো তো যে এটা আমরা করবো, কি ভালো কি মন্দ, তোমরা রাজি আছো কি না। আমাকে পাড়ায় মিটিং ডাকতো ওই গ্রামে। কুমোরখোলার গ্রামটা তো একটু ছোটো না, অনেকখানি বড়। তো আমার কাছে এসে শুনতে পারতো, এসে যে আমাদের বাড়িরও বেটা ছেলেরাও আছে, তাদের কাছে সবাই শুনতে পারতো। এটা সম্পূর্ণ আগের বডি এমনভাবে মানুষকে বোঝানোর চেষ্টাই করেনি
যার জন্য মানুষ আজকে এই পর্যায়ে এসেছে। তারা আমরা গিয়েছি কয়েকবার, মেম্বাররা সবাই, আমরা বিরোধী দলনেতা নিয়েও গেছি, আমরা পার্টিগতভাবে যাইনি, দলমত নির্বিশেষে সেখানে পৌঁছেছি, গ্রামের কাছে মানুষের কাছে বলেছি, মানুষরা কিছুতেই মেনে নিতে চাইছে না, তাদের ভুল বোঝানোর জন্যই তারা আজকে এই পর্যায়ে। তাই এই জন্য আমরা বিডিওই অ্যাপ্লিকেশন জমা দিয়েছি, এই যে রিসিভ কপি আমাদের কাছেই আছে এবং অলরেডি 5টা গাড়ি এসে পড়ে আছে। আমরা কাজটা করতে চাচ্ছি কিন্তু পাচ্ছি না। আমরা আগস্ট মাসে এসে আমরা ওখানে কয়েকবারই মিটিং করেছি এবং মাইক দিয়ে প্রচার করে ওইখানে আমরা বসছিও। সাধারণ মানুষের একটাই কথা যে আগের যে বডিতে যে প্রতিশ্রুতি দিয়েছিল তারা দিয়েছিল এখানে নোংরা, আবর্জনা, গন্ধ, এইসব বাজে প্রচার দিয়ে ওইখানে ওরা এই কাজটা করেছে, কিন্তু অ্যাকচুয়ালি তা তো নয়। এই জিনিসটা সম্পূর্ণ আলাদা। বিভিন্ন জায়গায় এই প্রজেক্টটা আছে, সেখানে গিয়ে যদি দেখা হয় যে সত্যি ভীষণ ভালো জিনিস, 1 কোটি টাকার উপরে প্রজেক্টটা, সাধারণ মানুষকে নিয়ে সেখানে বসতে হবে এবং কুমারখোলা মানুষ সত্যিই ভালো, ভীষণ ভালো শিক্ষিত, তাদেরকে নিয়ে একটু বসলে মনে হয় সমস্যাটা মিটিয়ে যেত। 2 বছর আগের থেকে এই কাজটা এখানে চালু হয়েছে, তখন আমরা লিভার লাগিয়েছি, গাছ কেটেছি, জায়গা পরিষ্কার করেছি, ওখানে ডিসপ্লে বোর্ড বানিয়েছি, মাটি ফেলে আমরা উঁচু করেছি, জায়গা সমান করেছি, গ্রামের মানুষ দেখেছে, জিজ্ঞেস করেছে কি হবে না। কখনো পার্কের কথা বলা হয়নি, পার্ক ওই পুকুর পাড়ে ওরকম জায়গায় কখনো পার্ক হয়? 25 লাখ টাকা এই মুহূর্তে দিয়েছে, এটা 1 কোটি টাকার প্রজেক্ট, কিন্তু এই কাজ করতেই হবে। এটা সরকারি কেউ টাকা কেউ খেতে পারবে না এখান থেকে। আমরা অলরেডি বিএলও সাহেবের সঙ্গে কথা বলেছি, তিনিও দেখছেন হেলাঞ্চাটা প্রচণ্ড কনজাস্টেড এরিয়া, সেখানে জায়গা পাওয়াটাও একটা বড় সমস্যা। যারা এখানে বড় বড় যারা হচ্ছে ভাঙাড়ি, আমরা বাংলাতে বলি, হিন্দিতে কাবাডিলাল বলি, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করে অন্তত প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টটা, যেটা কিন্তু একটা যুগান্তকারী পদক্ষেপ এই মুহূর্তে দাঁড়িয়ে বাগদার মতো একটা গ্রামীণ এলাকাতে আমরা যদি এটা করতে পারি, তাহলে সেটা কিন্তু আমাদের বাগদার জন্য আশীর্বাদ ডেকে আনবে। গত প্রায় 1.5-2 সপ্তাহ ধরে সংবাদের শিরোনামে থেকেছেন শেখ শাহজাহান। সন্দেশখালীর ঘটনার পর থেকেই সবার নজর তার দিকে। এই শেখ শাহজাহানের বিরুদ্ধেই অভিযোগ আদিবাসীদের প্রায় 146 বিঘা জমি তিনি ছিনতাই করেছেন। অভিযোগ সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান এবং তার ভাইয়ের বিরুদ্ধে। অভিযোগটা একবার শুনে নি। শেখ শাহজাহানের ভাই জোর করে দখল করেছে, প্রতিবাদ করতে যে সেখানে দেখা যাচ্ছে সমস্ত গুন্ডা বাহিনী বিভিন্নভাবে আক্রান্ত করছে, আমরা সেখানে পাশে দাঁড়াতে পারছি না। জমির ধারে যেতে গেলেও হুমকি দিচ্ছে, বাড়িতে এসে হুমকি দিচ্ছে, তুলে নিয়ে যাওয়া জন্য লোকও পাঠিয়েছে, মারধরও করেছে। থানায় গেলে থানার পুলিশ বড়বাবু মেজবাবু বলবে এই তোরা কিসের জন্য এসেছিস, চলে যা শাহজাহানের কাছে, চলে যা সিরাজের কাছে। তাহলে বলুন তো আমরা কোথায় যাব? তাহলে আমার শ্বশুর এখনো জেলে আছে, ওনাকে মিথ্যে কেস দিয়ে জেলে পুরে দিয়েছে। আমরা জমি জায়গা ফেরত চাইছি, স্বাধীনভাবে আবার বাঁচতে চাইছি। আমরা 2টো বাচ্চা নিয়ে আমি একদম রাস্তার উপরে আছি, আমার থাকার জায়গা পর্যন্ত নেই। আজকে মরলে মরতে হবে, কাল মরলে মরতে হবে, তো মারবে তো আসুক না, কি আছে? আমার বউ ছেলে বলে নিয়ে যাবে, এরকম কোথাও হয়েছে যে বউ ছেলে বলে তুলে নিয়ে গিয়ে মারবে? শেখ শাহজাহান মানে আমাদেরকে এইভাবে তছরূপ করছে। আমরা এখন কোথায় যাই বলুন? এই জমি ছাড়া আমাদের তো আর কোনো অস্তিত্ব নেই। আমাদের প্রতিনিধি জিয়াউল রয়েছেন আমাদের। এক্ষেত্রে জিজ্ঞেস না করে পারছি না, সেটা হচ্ছে এতদিন পর্যন্ত তো শেখ শাহজাহানের স্থানীয় ইমেজ আমি দেখেছিলাম যে সেখানে তাকে বলা হতো যে তিনি এলাকার রবিনহুড। স্থানীয় লোকজন তার কথাতে ভাঙচুর পর্যন্ত, গাড়ি ভাঙচুর, লোকজনকে মারধর করতে পর্যন্ত পিছপা হননি। তাহলে স্থানীয় মানুষ এবার যে অভিযোগগুলো করছেন, তাহলে সেইগুলো কি? দেখো, যত সময় যাচ্ছে ততই কিন্তু এই শেখ শাহজাহান, অর্থাৎ শেখ শাহজাহান যে বেতাজ বাদশাহ বলা হতো সন্দেশখালী এলাকার, সেই বেতাজ বাদশার বিভিন্ন কীর্তি সামনে আসছে। এই যেমন বেড়মজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে তেভাগা, কাছারি সহ একাধিক এলাকায় প্রায় সেখানে 146 বিঘা শুধুমাত্র যে সমস্ত একেবারে গরিব মানুষ, অর্থাৎ তাদের জমি অর্থাৎ দখল করে নিয়েছে। এই যে আদিবাসী সম্প্রদায়ের মানুষের জমি জোর করে দখল করেছে কে? এই শেখ শাহজাহান সহ তার ভাই শেখ সিরাজউদ্দিন সহ তার বেশ কিছু সাঙ্গপাঙ্গ। শুধুমাত্র জমি দখল করতে যায়নি তা কিন্তু নয়, জমি যেমন দখল করেছে, যখন জমি দিতে অস্বীকার করেছে তখন তাদের বাড়ির মহিলাদেরকে তুলে নিয়ে আসা হয়েছে, অত্যাচার করা হয়েছে, গরু ছাগল তুলে নিয়ে আসা হচ্ছে এবং সর্বশেষ হাঁস মুরগি পর্যন্ত তুলে নিয়ে আসা হচ্ছে। ফলে তারা ভয়ে বিভিন্ন সময় মুখ খুলতে ভয় পেত এবং প্রশাসনেরও দ্বারস্থ হয়েছেন, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি, এমনটাই কিন্তু তারা এই আদিবাসী সম্প্রদায়ের মানুষের অভিযোগ। ফলে তারা বারংবার অভিযোগ করছেন, কিন্তু বারংবার
বারংবার তাদেরকে বলা হচ্ছে, আশ্বস্ত করা হচ্ছে যে দেওয়া হবে। এই নিয়ে একাধিকবার বসাও হয়েছে, কিন্তু সেই জমি তারা ফেরত পাননি এবং যখনই প্রতিবাদের ঝাঁজ বাড়ায় তখনই তাদের এলাকা ছাড়া করে। এই যে আদিবাসী সম্প্রদায়ের মানুষগুলো, এদের বক্তব্য যে প্রায় 1 মাস 2 মাস 3 মাস যখনই প্রতিবাদ করেছে তখন তাদের এলাকা ছাড়া করেছে এই শেখ শাহজাহান বাহিনী। ফলে তারা ভীত সন্ত্রস্ত ছিল। ফলে এখন প্রায় 1 সপ্তাহ ধরে শেখ শাহজাহানকে বেপাত্তা, শেখ শাহজাহান এই সন্দেশখালীর মাটিতে নেই। এই সময়টাই তারা কিন্তু এখন মুখ খুলতে শুরু করে। যত সময় যাচ্ছে ততই কিন্তু সন্দেশখালীর যে শেখ শাহজাহানের যে সাম্রাজ্য প্রতিপত্ত করেছিল সেটাই সবটাই কিছু ইনলিগাল এবং জোর করে করেছিল, সেটাই কিন্তু এখন স্পষ্ট হচ্ছে, সেটাই কিন্তু এলাকার মানুষের দাবি। ফলে তারা কিন্তু এখন মুখ খুলতে শুরু করছে এবং তাদের একটাই দাবি, এই ভিটে বার বা এই তাদের জমি ছাড়া আর তাদের কিছুই নেই। তারা গরিব মানুষ, তাদেরকে কোনো জায়গায় তারা সুরাহা পাচ্ছে না। থানায় গেলে থানার জায়গায় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগও তুলছে এই ধরনের মানুষজন। ফলে তাদের একটাই দাবি, তাদের জমি জোর করে দখল করেছে শেখ শাহজাহান বাহিনী, তারা তাদের জমি ফেরত পেতে চায়। 146 বিঘা জমি জোর করে দখল করেছিল শেখ শাহজাহান বাহিনী। ধন্যবাদ জিয়াউল। থানায় জানিয়েছি, বিডিওকে জানিয়েছি, এসডিওকে জানিয়েছি, এসপিকে জানিয়েছি, ডিএমকে জানিয়েছি, কিছুই হয়নি। শিডিউল কাস্ট কমিশনে জানানোর পর শিডিউল কাস্ট কমিশন যখন রিপোর্ট চাইছে, এসডিপিও এসপিকে রিপোর্ট দিলেন যে এই জমিগুলো ফেক জাল দলিল হয়ে বিক্রি হয়ে গেছে। সব মিলে 146 বিঘা জমি মানে আমরা কমপ্লেনটা দিয়েছি আর কি। সন্দেশখালী 1 এবং 2 এই 2 বিআরও অফিসে ইডি তদন্ত আমরা চাইছি এবং এই জমিগুলো যাতে গরিব মানুষরা ফেরত পায়